ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর একটি বিষয় তড়িতাধান। এটি স্থির তড়িৎ বিজ্ঞানের একটি অংশ। অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং একটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। তড়িতাধান কাকে বলে বা তড়িতাধান কি, এর সংজ্ঞাটা প্রথমেই পড়তে হবে আমাদেরকে। ওকে, তাহলে ভরের মতো আধান ও পদার্থের একটি নিজস্ব বা স্বকীয় ধর্ম। এই নিজস্ব বা স্বকীয় ধর্ম মানে বা সহজাত ধর্ম অ্যাকচুয়ালি, মানে এটা জন্ম থেকেই কোনো পদার্থ এই আধান এই ধর্মটা পেয়ে গেছে। বা আধান কি কি দিয়ে তৈরি সেটা আমরা জানতে পারবো না, বা আধানকে ভাঙলে পরে এর ভিতরে কি আছে আর কিছু নাই। ঠিক আছে, এই কথাটির মানে কি নিজস্ব ধর্ম বা স্বকীয় ধর্ম, এই কথাটির মানেই হচ্ছে এগুলো। মানে আধানকে ভাঙলে কিছু পাবো না, বা আধানকে নিয়ে রিসার্চ করলে আর কিছু পাবো না। মানে এটা একটা প্রাথমিক, অ্যাকচুয়ালি প্রাথমিক একটি ধর্ম বা প্রাথমিক একটি রাশি আধান। ওকে, প্রাথমিক ধর্ম কোনো পদার্থের একটি প্রাথমিক ধর্ম হচ্ছে কি আধান। ওকে, এই আধানের গল্প প্রথম আসে খ্রিস্টপূর্ব, মানে যীশু খ্রিস্টের 600 বছর আগে। চিন্তা করতে পারছো তো কত বছর আগে? যীশু খ্রিস্টের 600 বছর আগে। ওকে, তো যীশু খ্রিস্টের 600 বছর আগে কি দেখো, গ্রিক দার্শনিক একজন, যার নাম হচ্ছে থেলস। গ্রিক দার্শনিক থেলসের ইংরেজি বানানটা হচ্ছে THALES, থেলস। এই বিজ্ঞানী থেলস কি করে, প্রথম লক্ষ্য করে একখণ্ড অ্যাম্বার, অ্যাম্বার কি, তো পাইন গাছের শক্ত আঠা, এখানে লেখা আছে, সব নোট করতে পারো। পাইন গাছের শক্ত আঠা, এই অ্যাম্বার আর পশম, কি পশম, এদেরকে একসঙ্গে ঘষে দেখলেন কি এই অ্যাম্বারের মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা সৃষ্টি হচ্ছে, বা অ্যাম্বার আকর্ষণ ক্ষমতা লাভ করছে। হালকা বস্তু বা ছোটো ছোটো কাগজের টুকরোকে কী করছে, আকর্ষণ করছে। যেমন ক্লাসরুমে অনেক সময় হয়, দেখবে যে একটা পেনকে মাথার চুলের সঙ্গে ঘষলে খানিক, ছোটো ছোটো কাগজের টুকরো দেখবে কি পেনটা আকর্ষণ করছে। বা বাড়িতে চিরুনি নেই, চুল ঠিক করার পর আঁচড়ানোর পর দেখবে চিরুনির মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা তৈরি হয়, ছোটো ছোটো কাগজের টুকরোকে আকর্ষণ করতে থাকে। এই ঘটনাগুলো কেন হয়? কারণ ওই পদার্থে কি হয়, তড়িৎ হয়ে যায় সেই পদার্থটা, সেই কারণে এই আকর্ষণ ক্ষমতাটা লাভ করে। আকর্ষণ ক্ষমতা লাভ করছে মানে সেই বস্তুটা কি হয়ে গেছে, তড়িতাহিত হয়ে গেছে, মানে ওর মধ্যে চার্জ চলে এসছে। এই কারণে এটা ঘটে। চার্জ না আসলে কিন্তু ঘটবে না এটা। ওকে, তাহলে অ্যাম্বারের সঙ্গে পশম ঘষলাম, দিয়ে কি হলো, অ্যাম্বারের মধ্যে আকর্ষণ ক্ষমতা কি হয়ে গেল, উৎপন্ন হলো। ওকে, এবার আমরা দেখব যে শুধু অ্যাম্বার আর পশমকে ঘষলেই নয়, এটা কিন্তু লক্ষ্য করেছিলেন কি বিজ্ঞানী, দেখো লেখা আছে গিলবার্ট, 1600 মানে হচ্ছে 1600 মানে 1600 খ্রিস্টাব্দ, এটা যীশু খ্রিস্টের পর কিন্তু, মানে ওটা তাহলে কত বছর পর হচ্ছে, এটার মোটামুটি 2200 বছর পর। ঠিক আছে, গিলবার্ট কি করছে, লক্ষ্য করছেন কি যে শুধু অ্যাম্বারের মধ্যেই নয়, আরও অনেক পদার্থ আছে যেগুলোর মধ্যে ঘর্ষণ ঘটালে পরে তাদের মধ্যেও আকর্ষণ ক্ষমতা লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই আকর্ষণ ক্ষমতা লাভ করছে কারণ হচ্ছেই, যে বস্তুটা আকর্ষণ ক্ষমতা লাভ করছে সে বস্তুর মধ্যে কি হচ্ছে, আধান কি হচ্ছে, যোগ হচ্ছে বা অপসারণ হচ্ছে। ঠিক আছে, সেই জন্য মানে অ্যাকচুয়ালি কি সে বস্তুটা আহিত হচ্ছে, সেই কারণেই আকর্ষণ ক্ষমতাটা লাভ করছে। যে আর একটা কথা আছে, দেখো গ্রিক ভাষায় অ্যাম্বারকে ইলেকট্রন বলা হয়, মানে অ্যাম্বারকেই ইলেকট্রন বলা হয়।
কথাটা মনে রাখবে। আর যে বস্তুর আধান থাকবে, মানে কোনো বস্তুতে যদি আধান থাকে, সেই বস্তুর ভর অবশ্যই থাকবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা এটা। যে বস্তুর মানে আধান থাকলেই তার ভর থাকবে, কিন্তু বিপরীত কথাটা কিন্তু সত্য নয়। যে ভর থাকলেই যে আধান থাকবে তা কিন্তু সত্য নয়। কিন্তু যার আধান আছে তার ভর আছে, মানে আধানের ভর আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেন কথা। ওকে, মানে আধান সবসময় ভরের সঙ্গেই আসবে, যে কথাটা, আধান সবসময় ভরের সঙ্গেই কী হবে, আসবে। এবার আধানের প্রকারভেদ পড়বো আমরা। আধান দেখো দু প্রকারের হয়, যে ধনাত্মক আধান, একটা হচ্ছে ঋণাত্মক আধান বা নেগেটিভ আধান। ধনাত্মক আধান হচ্ছে পজিটিভ আধান, ওকে। ঋণাত্মক, দ্বিতীয়টা হচ্ছে ঋণাত্মক আধান। এটা এই দুই ধরনের আধানের প্রকারভেদ করেছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। এগুলো তো মনে রাখার দরকার নেই নামগুলো, আধান করকম এগুলোই জানা দরকার। ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান। ধনাত্মক আধানের ইংরেজি হচ্ছে কি পজিটিভ আধান। অনেক সময় শর্টকাটে আমরা এগুলো লিখবো, ধনাত্মক আধানকে পজিটিভ আধান, ওকে। আর ঋণাত্মক আধানকে মাইনাস দিয়ে দেবো ভি, নেগেটিভ, এটা উচ্চারণ দেবে নেগেটিভ আধান। উঁচু ক্লাস হিসাবে এভাবে ইউজ করা হয় এইসব সিম্বলগুলো, ওকে। এবারে আধানের কয়েকটা ধর্ম আমরা দেখে নিই। দেখো, বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। লেখা আছে তো বিপরীত ধর্মী আধান, এখানে বিপরীত ধর্মী আধান পরস্পরকে কি করে, আকর্ষণ করে। আর সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। বিপরীত ধর্মী আধান বলতে নেগেটিভ আধান আর কি অ্যান্ড পজিটিভ আধান, এটাকে অপরকে কী করবে, আকর্ষণ। আর সমধর্মী বলতে দুটোই নেগেটিভ যদি হয়, নেগেটিভ অ্যান্ড নেগেটিভ কী হবে, বিকর্ষণ হবে। পজিটিভ অ্যান্ড পজিটিভ কী হবে, বিকর্ষণ। এটা বিকর্ষণ, এটা বিকর্ষণ, এটা শুধু আকর্ষণ। তাহলে বিপরীত ধর্মী আধান কী করবে, আকর্ষণ করবে। আর সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। এই কথাটার মানে বুঝলাম। এবার আধানের একক সমূহ দেখে নিই। সিজিএস একক কি, ইএসইউ আধান বা স্ট্যাট কুলম্ব। স্ট্যাট কুলম্বকে আমরা এভাবে লিখি, আমরা স্ট্যাট যে সি, বড় হাতের সি, আর এসআই ইউনিট হচ্ছে কুলম্ব বা বড় হাতের সি, হলো। এবার হচ্ছে আধানের সংরক্ষণ নীতি, খুবই গুরুত্বপূর্ণ এটা। আধানের সংরক্ষণ নীতি, কনজারভেশন অফ চার্জ। কোনো বিচ্ছিন্ন সংস্থার ইংরেজি হচ্ছে আইসোলেটেড সিস্টেম। কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট তড়িৎ আধান সর্বদা ধ্রুবক, এর সৃষ্টি বা ধ্বংস হয় না। আধান কেবল একটি বিচ্ছিন্ন সংস্থার এক অংশ থেকে অন্য অংশে স্থানান্তর হয়। বিচ্ছিন্ন সংস্থা বলতে কি বুঝি আমরা, বিচ্ছিন্ন সংস্থা বলতে ওই সংস্থার সঙ্গে আশেপাশের কোনো সংস্থার সম্পর্ক নাই, বা এমন একটা জায়গায় ওই সংস্থাটি আছে যার আশেপাশে অন্য কোনো কিছু নেই। এইরকম মানে অ্যাকচুয়ালি আমরা গ্রামে ঘরে যেটা বলি একঘরে, তা বলে না, মানে একা সিঙ্গেল হয়ে গেছে, মানে আশেপাশে কেউ নেই, কারোর সঙ্গে ওর মানে সম্পর্কই নাই আর কি, কথা নাই, সম্পর্ক নাই, কাউকে দেখতেও পায় না, কিছু না, ঠিক আছে, কেউ দেখতে পায় না, এরকম একটা কন্ডিশন। মানে সেই সংস্থাটার আশেপাশে কিছু নেই, এই পৃথিবীতেও এই একটাই মাত্র সংস্থা আছে, সেই রকমের সংস্থাটা কিসের সংস্থা, চার্জের বা আধানের সংস্থা। যেমন এখানে দেখানো হয়েছে একটা সংস্থাকে, যে বাম দিকে, এই সংস্থাটা কি আধানের সংস্থা, বিচ্ছিন্ন, আশেপাশে কোনো আধান নেই। এই সংস্থার ভিতরে দেখো, এই একটা অংশে চার্জ হচ্ছে Q1, আর একটা অংশে চার্জ হচ্ছে Q2, তাই না, আর একটা অংশে চার্জ হচ্ছে Q3, এটা Q3 বলবে, Q2 হয়ে গেছে, এটা হবে Q3। তো কী হয়, এই যে এদের মোট আধান, যে Q1 প্লাস Q2 প্লাস Q3 যদি করি, এবার
তো একে ঝাঁকিয়ে দিলাম আর কি ধরে, ঠিক আছে, ঝাঁকানো হলো। তো ঝাঁকানোর পরে কি হবে, দেখা গেল কি এই 1 নম্বর অংশে, এই অংশটুকুতে দেখা গেলো চার্জ কিন্তু আর Q1 না থাকতেও পারে, দেখলাম হয়তো Q1 হলো, পরিবর্তিত হয়ে গেল চার্জ। 2 নম্বর অংশে চার্জ দেখলাম আর বড় হাতের Q2 থাকলো না, ছোট হাতের Q2, মানে পরিবর্তিত হয়ে গেল। 3 নম্বর অংশতে দেখলাম Q3, ছোট হাতের Q3, বড় হাতের Q3 ছিল এখানে, এখানে ছোট হাতের Q3, মানে পরিবর্তিত হয়ে যাচ্ছে বিভিন্ন অংশের চার্জ, তাই না? কিন্তু মোট চার্জ কি, যদি যোগ করি আমরা এই তিনটে অংশেরই চার্জ যদি যোগ করি, ঝাঁকানোর আগে এই সমস্ত তিনটে অংশের চার্জ যদি যোগ করি, তাহলে দেখবো কি যোগফল কি সমান হচ্ছে। কথার কথা হয়তো দেখা গেল এখানে হয়তো 3 কুলম্ব প্রথমে, Q1 মানে 3 কুলম্ব, আর Q2 মানে 2 কুলম্ব, আর Q3 মানে হচ্ছে 1 কুলম্ব চার্জ, মানে মোট চার্জ কত ঝাঁকানোর আগে এই সংস্থাটি, 3 আর 2 = 6 কুলম্ব। এর এটা হয়ে গেল দেখা গেল 4 কুলম্ব, ওকে। আর এটা হয়ে গেল হয়তো 3 কুলম্ব, তাহলে কত হয়ে গেল, 7 তো হয়েই গেল, তার মানে এখানে কত থাকবে, এই চার্জটা কত, -1। তাহলে কী হলো, এই দুটো যোগ, এই তিনটি যোগ করো, কত হয়ে গেল, 6, আর এই তিনটে যোগ করে 6, তো এই তো সমান সমান হলো Q1 প্লাস Q2 প্লাস Q3, কারণ Q1 প্লাস Q2 প্লাস Q3, তো সমান হবে। দেখো এইদিকে বাম দিকে যোগ করো, Q1 কত 3, Q2 কত 2, Q3 কত 1, তাহলে 3 আর 2 5, 6 হলো দিকটা, তাহলে বাম দিকটা কত হলো, 6 হলো দিকটা, 6 সমান সমান 4 যোগ 3 যোগ, মানে অ্যাকচুয়ালি এটা হবে কি বিয়োগ, তো 4 3 7 আর 1 বাদ, তো 6, তো দুই দিকের কী হলো, আধান সমান হয়ে গেল। এটাই হচ্ছে কি আধানের সংরক্ষণ নীতি। আর একটা খুবই গুরুত্বপূর্ণ, আধানের কোয়ান্টায়ন নীতি, কোয়ান্টাইজেশন অফ চার্জ, খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা। কোনো আহিত বস্তুর আধান, এটা আহিত হবে এই জায়গায়, আহিত লিখে নেবে, নোট করে নেবে। কোনো আহিত বস্তুর আধান সর্বদা একটি ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক, ওকে। এটার মানে কি, যদি কোনো বস্তু, একটা বস্তু আহিত হয়তো আছে এরকম, ওকে, চার্জ আছে কিউ প্লাস প্লাস, এবার চার্জ হয়ে গেছে, যে মোট চার্জ কত দিয়েছি, +Q পরিমাণ চার্জ এই বস্তুটাতে আছে, ওকে। তাহলে আমরা কী লিখতে পারি, কি বলেছে দেখো, কোনো বস্তুর আধান, তো বস্তুর আধান কত হলো কিউ, এটা মোট আধান, সমান কি ইলেকট্রনের আধানের পূর্ণগুণিতক, সমান সমান কি ইলেকট্রনের আধানের পূর্ণগুণিতক, তার মানে N ইন্টু ই লিখতে পারি। দেখো ই হচ্ছে ইলেকট্রনের আধান, আর এনটা কি, এখানে এন হলো একটা পূর্ণ সংখ্যা, মানে গোটাগুটি সংখ্যা, কোনো ভগ্নাংশ নিতে পাবো না, যে পূর্ণ গুণিতক মানে কি, মানে হচ্ছে কি এই এনটা কি হবে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, কিন্তু 1-এর 2 হবে না, তাতে ভগ্নাংশ হয়ে গেল। এন কি সবসময় পূর্ণ সংখ্যা এন, তাহলে এই কথাটা মানে কি, এটাতে কি ইলেকট্রনের আধান তার এন গুণ, আর এন মানেই কি পূর্ণ সংখ্যা, তার মানে এটার অর্থ কী দাঁড়ালো, ভাষায় প্রকাশ করলে এনকে, এন ইন্টু ইকে যদি ভাষায় প্রকাশ করি তাহলে কী দাঁড়াবে, ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতককে সমান কি এই যে তড়িতায়িত বস্তুটির মোট আধান। তাই এখানে লিখলাম কোনো বস্তুর আধান সর্বদা একটি ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হবে, তাহলে কিউ সমান এনই, এই যে এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ, কিউ সমান এনই ফর্মুলাটা, ওকে। তো এন কি পূর্ণ সংখ্যা, তাহলে একটা বস্তুতে চার্জ ই হতে পারে, অবশ্যই পারে, তারপরে 2E হতে পারে, তারপরে মানে কিউ, মানে কোনো বস্তুতে আহিত বস্তুতে চার্জ ই হতে পারবে, 2E হতে পারবে, 3E হতে পারবে, 4E হতে পারবে, 5E হতে পারবে, 6E হতে পারবে, 7E, 8E, 9E, 10 সব হতে পারবে, কিন্তু কি হতে পারবে না, কিউ নট ইকুয়াল টু
ওকে, দেখা গেলো 1-এর 2 ই, 3-এর 2 ই, 1-এর 4 ই, এই সবগুলো কিন্তু হতে পারবে না, এগুলো হতে পারবে। ওকে, মানে মোট আধানটা কখনো ই এর ভগ্নাংশ হবে না। ই এর কী হবে, দেখো ই এর এটা কি 2 গুণ, 3 গুণ, 4 গুণ, সব পূর্ণ সংখ্যা, পূর্ণ গুণিতক হতে পারবে। ওকে, আরও কয়েকটা কথা এখানে লেখা আছে, খুবই গুরুত্বপূর্ণ কথা। পৃথিবীতে সবচেয়ে ছোট আধান যা স্বাধীনভাবে থাকতে পারে তা হলো কি, 1টি ইলেকট্রন আধান। পৃথিবীতে আরও ছোট ছোট আধান আছে, কিন্তু স্বাধীনভাবে তারা থাকতে পারে না। সেই জন্য এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে পৃথিবীতে সবচেয়ে ছোট আধান যা স্বাধীনভাবে থাকতে পারে। স্বাধীনভাবে থাকতে পারে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে না এরকম আধান কিন্তু ইলেকট্রনের আধানের চেয়ে অনেক ছোট আধান আছে, কিন্তু তারা কি, তারা স্বাধীনভাবে থাকতে পারে না। তাহলে স্বাধীনভাবে থাকতে পারে এরকম সবচেয়ে ছোট আধান কার, একটা ইলেকট্রন আধান। এই পরিমাণটুকু আধানই কি সবচেয়ে ছোট আধান যা স্বাধীনভাবে থাকতে পারে। কিন্তু আরও অনেক প্রাথমিক কণা আবিষ্কার হয়েছে যাদের আধান ইলেকট্রন আধানের চেয়ে কম, কিন্তু তারা স্বাধীনভাবে থাকতে পারে না। ওকে, এবার আমরা পড়ব কুলম্বের সূত্র, খুবই গুরুত্বপূর্ণ। এটাও স্থির তড়িৎ বিজ্ঞানের একটি টপিক। দেখো, প্রথমেই দুটো আমরা বিন্দু আধান নিয়েছি। এখানে একটা আধান বিন্দু আধান, কিন্তু বিস্তৃত আধান নয়। ওকে, বিন্দু আধান, মানে একটা বিন্দুর মতো জায়গাতে যেন আবদ্ধ আছে আধানটা। তাহলে কী হবে, দুটি বিন্দু আধান এবং দুটো আধানই কি স্থির। এই আধান দুটো কীরকম, স্থির, এবং আধান দুটো কীরকম, বিন্দু আধান। এদেরকে আর দূরত্বে রেখেছি আমরা, পরস্পরের মধ্যে দূরত্ব কত, আর। তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। কে বললো, কুলম্ব। এটাই কুলম্বের সূত্র। মানে Q1 Q2 উপর একটা বল প্রয়োগ করবে, Q2 Q1 এর উপর একটা বল প্রয়োগ করবে। তাহলে কত বল প্রয়োগ করবে, তাই না, সেটা তো দরকার আমাদের, পরিমাণটা কত হবে সেটাই আমাদের কুলম্ব বলছেন। প্রথমে সূত্রটা দেখে নিই কি, দুটি স্থির বিন্দু আধান এর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। তার মানে কি, এই যে Q1 × Q2, তাহলে আধান দুটির গুণফল হলো, তার মানে কি সমানুপাতিক হলো এই গুণফলের। তাহলে 1 নম্বর কথা এটা হয়ে গেল, তাই না। তারপর কি বলছে, ও এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত, আর। এদের বর্গ কি, আর স্কোয়ার। ওকে, এর ব্যস্তানুপাতিক মানে কি, এফ সমানুপাতিক 1/r², সেটাই লিখলাম ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, তাহলে দুটো কথা বললো, যে এদের মধ্যে যে বল কাজ করবে সেটা 1 নম্বর ডিপেন্ড করছে কার উপরে, আধান দুটির মানের গুণফল। কিন্তু চিহ্ন আসছে না, মান মানে কি চিহ্ন নেওয়া যাবে না। ওকে, আর পজিটিভ না Q1 পজিটিভ না নেগেটিভ, Q2 পজিটিভ না নেগেটিভ দেখার দরকার নেই। ওকে, শুধু মান দুটো নেব, দিয়ে গুণ করবো তার সমানুপাতিক, আর যে দূরত্ব ওদের মধ্যে আছে Q1 আর Q2 মধ্যবর্তী দূরত্ব, তার ব্যস্তানুপাতিক। তাহলে একসঙ্গে যদি লিখে দুটোকে আমরা, এইটাকে আর এইটাকে, তাহলে কি লিখতে পারি, এফ সমানুপাতিক Q1 Q2/r² লিখতে পারি এটা। এবার দেখো, সমানুপাতিক চিহ্নটাকে তুলবো, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। সমানুপাতিক ধ্রুবক নিয়ে এলাম, তাহলে এফ সমান পেলাম কে, এটা কেটা হলো সমানুপাতিক ধ্রুবক ইন্টু Q1 Q2/r², 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এবার যেখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক, একটি স্থির তড়িৎ বল ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক, মানে ধ্রুবক কথাটা ইনক্লুড করতে হবে, কুলম্ব ধ্রুবক বলা হয়, কুলম্ব ধ্রুবক। কে এর মান কিসের উপর নির্ভর করে, খুবই গুরুত্বপূর্ণ এটা। 1 নম্বর কি, মাধ্যমের প্রকৃতির উপর এবং ব্যবহৃত একক পদ্ধতির উপর। হয়তো জল মাধ্যমে দুটো আধান আছে, তাহলে তখন যে কে এর মান যা হবে, বায়ু মাধ্যমে রেখেছি বা কেরোসিনে রেখেছি দুটো আধানকে, তখন কে এর মান কিন্তু আলাদা হবে। তাহলে এটা হলো কি, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করছে। মানে মাধ্যমটা, মানে আধান দুটো যদি কেরোসিনের মধ্যে রাখি তাহলে একরকম কে হবে,
জলের মধ্যে রাখলে কে পাল্টে যাবে, বায়ুতে রাখলে কে পাল্টে যাবে। ওকে, তার ব্যবহৃত একক পদ্ধতির উপর, মানে কোন পদ্ধতিতে আমরা বাকি রাশিগুলো, যে Q1 Q2 আর এফ, এইসব রাশিগুলোর একক কোন পদ্ধতিতে নিচ্ছি তার উপর কে এর মান নির্ভর করবে। দেখা যাক কীভাবে নির্ভর করছে। একের এ দেখো, শূন্য বা বায়ু মাধ্যমে সিজিএস পদ্ধতিতে কে এর মান 1 হয়। তার মানে কি, কে সমান 1 লিখবো কখন, সিজিএস পদ্ধতিতে, এবং চার্জ দুটো যদি বায়ু মাধ্যমে থাকে তখন কে এর মান 1 বসিয়ে দেবো। সেক্ষেত্রে এফ কত হয়ে যাবে, 1 নম্বর সমীকরণ থেকে দেখো, যদি কে 1 হয়ে যায় তাহলে কী হবে, এফ সমান কী দাঁড়াবে, Q1 Q2 বাই আর স্কোয়ার হয়ে যাবে, তাই না। সিজিএস পদ্ধতি যদি নিই আমরা, আর যদি চার্জ ধরে বায়ুর মাধ্যমে থাকে তাহলে কে ইকুয়াল টু 1 হয়ে যাবে। এই যে কে সমান কত বসাবো এখানে, 1, এর 1 হয়ে গেল, যেখানে 1 কিছু নাই, 1 মানে তো কিছু নাই, বেশ। আর এসআই পদ্ধতিতে যদি আমরা ব্যবহার করি শূন্য মাধ্যমে, তাহলে কি কে এর মান হয় 1/4 এপসাইলন নট। এটার উচ্চারণ কি, এপসাইলন বা ইপসাইলন বলা হয়, উচ্চারণটা কি এপসাই নট, এভাবে উচ্চারণ করবো আমরা। অ্যাকচুয়ালি এরকম হয়, ইপসাইলন হয় শুধু, এই কিন্তু নয়, ইপসাইলন বলা হয় এটাকে। ওকে, জিরো মানে কি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম, সেই জন্য নট লিখছি। ই নট মানে কি, এপসাইলনটা কার, শূন্য মাধ্যমের এপসাইলন। এর মান কত, 9 গণিত 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ওকে, ইপসাইলন নটকে বলা হয় শূন্য মাধ্যমের বা বায়ু মাধ্যমের তড়িৎবাহ্যতা। এই কে এর এককটা যে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার করে এলো, সেটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে বার করতে পারবো। ওকে, যদি না বার করতে পারো তোমরা তো আমাকে কমেন্ট করবে কমেন্ট বক্সে, আমি আবার ভিডিওটা বানিয়ে দেবো। কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা, কুলম্বের সূত্র সীমাবদ্ধতা মানে দেখো 1 নম্বর হচ্ছে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নয়। বস্তুটা ঠিক যদি এরকম হয়, যে এরকম একটা বস্তু, এই বস্তুর উপরে চারিদিকে চার্জটা কি আছে, ছড়িয়ে আছে, তাহলে কি বিন্দু আধান হলো, চার্জটা তো অনেক এলাকা জুড়ে আছে, এই ধরনের বস্তুকে বলা হয় বিস্তৃত বস্তু। আর ঠিক একটা জায়গাতে যেন চার্জটা এরকম ছোট্ট একটা জায়গায়, একটা বিন্দুর মতো জায়গাতে একটা চার্জ আছে, তখন আমরা বলবো বিন্দু আধান। কিন্তু চার্জটা যেরকম ছড়িয়ে থাকে, ঠিক আছে, যেমন যে খাতাতে লিখছি সেই খাতাতে চারিদিকে চার্জ ছড়িয়ে আছে, এটা হলো বিস্তৃত আধান। তাহলে বিস্তৃত আধানের ক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য নয়। আর দুটি বিন্দু আধানকে স্থির থাকতে হবে, চলাচল করলে কিন্তু গন্ডগোল হয়ে যায়, স্থিরই থাকতে হবে। ওকে, এখানে একটা কোশ্চেন আছে, সমান ভরের দুটি অনুরূপ ধাতব গোলক নেওয়া হলো, একটিকে কিউ পরিমাণ হবে, কিউ পরিমাণ পূর্ণম হয়ে গেছে, কিউ পরিমাণ ধনাত্মক আধান, অন্যটিকে কিউ কুলম্ব নেগেটিভ আধান দেওয়া হলো, আধান নয় আধান। আহিত করার পর, এটা হবে আহিত করার পর কি তাদের ভরের পরিবর্তন হবে জিজ্ঞেস করছে। তাহলে ভরের কী পরিবর্তন হবে, একটু আগে বলেছিলাম যে আধান মানে যদি অপসারণ করি তাহলে ভর কমে যাবে, আর আধান যদি যোগ করি তাহলে তার ভর বেড়ে যাবে, কারণ আধানের সবসময় ভর থাকবেই, মানে আধান পালিয়ে গেলে তার সঙ্গে সঙ্গে ভরও পালিয়ে যাবে, আধান আসলে তার সঙ্গে সঙ্গে ভরও আসবে, মানে আধান একাই কখনো যায় না, ভরকে নিয়েই যায়। ওকে, তাহলে এইখানে একটা গোলক আছে, এইখানে একটা গোলক, ধাতব গোলক, আর একটা গোলক, দুটো গোলক নিলাম। এবার বলছি একটিকে কিউ পরিমাণ ধনাত্মক আধান দিচ্ছি। তো ধনাত্মক আধান দেওয়ার মানে কি, একমাত্র আমাদের ইলেকট্রন ছাড়া দিতে পারে না ওকে, তাহলে এখানে ইলেকট্রন কী করতে হবে, ইলেকট্রন এখান থেকে অপসারণ করতে হবে। ইলেকট্রন অপসারণ করলে এমনি কী হবে, তাহলে এখানে ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে, তার মানে এটা কীরকম চার্জ হয়ে যাবে, প্লাস আধানে, মানে ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে। তার মানে এখান থেকে ইলেকট্রন পালিয়ে গেল,
ইলেকট্রন অপসারণ হলো। ইলেকট্রন অপসারণ মানে কোনো বস্তুকে যদি ধনাত্মক আধানে আহিত করতে যায় তাহলে ইলেকট্রনকে অপসারণ করতে হবে। আর এখানে নেগেটিভ আধানে আহিত করছে মানে কি, ইলেকট্রন দিচ্ছি, ইলেকট্রন যোগ করতে হবে, ইলেকট্রন যোগ। তার মানে ইলেকট্রন এখান থেকে পালিয়ে গেল মানে ভর কিছুটা কমে যাবে, আর ইলেকট্রন এখানে যোগ হলো তার মানে কি এর কিছুটা ভর বেড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, ভরটা বেড়ে গেল, ঠিক আছে, এর ভর কী হবে, বাড়বে, আর এর ভর কী হবে, কমবে। নিচের দিকে তীর মানে কমছে, উপর দিকে তীর চিহ্ন মানে বাড়ছে। বেশ, দেখো আর একটা কোশ্চেন আছে, কোনো বস্তুকে এত কুলম আধান দেওয়া যাবে কি? দেখি তাহলে, এইটা হলো কন্টায়ন পড়লাম, আধানের কন্টায়ন নীতি, সেইখান থেকে সেই ফর্মুলা থেকে হবে। তাহলে এই যে একটা ফর্মুলা আমরা লিখেছিলাম কিউ সমান এনই, এই ফর্মুলাটাই ব্যবহার করবো আমরা। ওকে, তাহলে আধানটা তো দেওয়াই আছে, ইটা তো আমরা জানি, আর এনটা বার করতে হবে। তাই এন যদি পূর্ণ সংখ্যা বের হয় ক্যালকুলেশনের পর, তাহলে এই পরিমাণ আধানটা দেওয়া যাবে, বা কোনো বস্তু থেকে সেই আধানটা নেওয়াও যাবে। এন যদি ভগ্নাংশ বেরিয়ে যায় তাহলে সেই পরিমাণ আধান কোনো বস্তুকে দেওয়াও সম্ভব নয়, সেই বস্তু থেকে নেওয়াও সম্ভব নয়। তাহলে এই ক্ষেত্রে কত পরিমাণ আধান দেওয়া হয়েছে, মোট আধানটা কত, যে তাহলে কিউ কত এখানে 8 × 10⁻⁻19 সমান সমান এন ই কত 1.6 × 10⁻⁻19। ওকে, ক্লিয়ার? এবার দেখো পরের লাইন, তাহলে মোট আধান তো এটাই দিয়েছে, তো এটা কিউ, এন তো বার করতে হবে। এন যদি পূর্ণ সংখ্যা বের হয় তাহলে এই পরিমাণ আধানটা, এই যে এই পরিমাণ আধানটা কাউকে দেওয়াও সম্ভব, কোনো বস্তু থেকে নেওয়াও সম্ভব। দেখা যাক এন কত বেরোচ্ছে। তাহলে এটা কেটে গেল, 10⁻⁻19 10⁻⁻19 কেটে গেল, তাহলে এন সমান দাঁড়ালো 8/1.6। তো 5 দিয়ে যদি কাটি আমরা তাহলে 5 হচ্ছে, দেখো 5 × 80, একটা কেটে গেল 5 দিয়ে। তাহলে এন কি এখানে পূর্ণ সংখ্যা, এন পূর্ণ সংখ্যা, তাহলে উত্তরটা কী হবে, অতএব এই পরিমাণ আধান কোনো বস্তুকে দেওয়াও যাবে, কোনো বস্তু থেকে অপসারণ করাও যাবে। ওকে, থ্যাংক ইউ।